হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেনেশন করছি, মুভিটির নাম হচ্ছে ইনটু দি নাইট। এই মুভিটি এখানে যে আপনারা একটি প্লেন দেখতে পাচ্ছেন, এই প্লেনটি সূর্যের আলো থেকে বাঁচতে একদম অনেক দূরে চলে যায়, এমন একটা জায়গায় যায় যেখানে কোনো সূর্যের আলো পৌঁছাতে পারে না। নাটক সিরিজের শুরুতেই আর ট্রেনজিও নামের একজনের সাথে আমাদের পরিচয় হয়। সেই সময় ট্রেনজিও একটি বিমানবন্দরে যায়। যখন ট্রেনজিও বিমানবন্দরে পৌঁছায়, আমরা তাকে বেশ উদ্বিগ্ন লক্ষ্য করি। তার মনে হচ্ছে তার ফ্লাইট মিস হয়েছে, কিন্তু বাস্তবে তার ফ্লাইট মিস করা হয়নি, সত্যি বেশ ভিন্ন ছিল। পরে তিনি পশ্চিমের ফ্লাইটে ছাড়ার সময় জিজ্ঞাসা করতে রিসিপশনে যান। তাকে জানানো হয়েছে যে এটি 2 ঘন্টা পর চলে যাবে। তিনি পরে একটি টিকিট ক্রয় করেন যাতে তিনি টার্মিনাল অতিক্রম করতে পারেন। পরবর্তী একটি দৃশ্যে একজন মহিলা নিউ ইয়র্কে বসবাসকারী একজন বন্ধুর সাথে ভিডিও চ্যাট করছিলেন। এরই মধ্যে তার সেরা বন্ধু অজ্ঞান হয়ে যায় এবং বিমানবন্দরে মহিলাটি অনেক চিন্তা করতে শুরু করে, কারণ সে বর্তমানে তাকে অনেক সহায়তা করতে পারছে না। কিছু লোক টিভি দেখছিল এবং একজন সংবাদকর্মীকে পরে বেরিয়ে যেতে দেখছিল। এছাড়াও তারা লক্ষ্য করে বেশ কয়েকজন লোক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে এবং এর কারণ সম্পর্কে কেউ অবগত নয়। যারা খবর দেখছিল তারা এটাকে রসিকতা বলে বিশ্বাস করেন, কারণ এভাবে মানুষ কিভাবে পাশ কাটিয়ে যায়। যাই হোক, তেরেনজিও জানেন যে এটি একটি রসিকতা নয়, বরং এটি গুরুতর পরিস্থিতি। তেরেনজি বলেছেন যে এই সময়ও তার একটি পদক্ষেপ নেওয়া উচিত। তিনি টার্মিনালে ছুটে যান এবং বিভ্রান্ত হয়ে গার্ডের বন্দুকটি ধরেন। তিনি সবাইকে তার পথে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করেন। তিনি অবিলম্বে বিমানের দিকে যান, যেটি মস্কোর দিকে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে ফ্লাইটটি উড্ডয়নের জন্য সেট করা হয়েছিল। সে যাত্রীকে বন্দুকের কাছে নিয়ে যায় এবং জেটটিকে উড়ানোর দাবি জানায়। আসল পাইলট এখন আসেনি এবং কো-পাইলট এই সন্ন্যাসীকে সাহায্য করতে চান না। ফলে তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে। ফলে একটি গুলি পাইলটকে লাগে এবং পাইলট আহত হয়। এই গুলি তার হাতে লেগেছিল। এ অবস্থার কারণে যাত্রীরা খুবই উদ্বিগ্ন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দ্বারা তাদের উদ্বিগ্ন না হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছিল। পরে তেজস্ক্র ককপিট থেকে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে যে সেখানে অন্য একজন পাইলট আছে কিনা। এই কথা শুনে একজন মহিলা উঠে দাঁড়ায়, যিনি একজন প্রাক্তন পাইলট ছিলেন। তেরেনজিওর নির্দেশে তিনি বিমান থেকে নামলেন। বুলেটের কারণে প্লেনের এভিওনিক্স ভেঙে গেছে, তাই কেউ প্লেন থেকে বের হতে পারছে না, যা তাদের ভ্রমণ চালিয়ে যেতে বাধ্য করে। পরে তারা সিলভিকে প্রশ্ন করে যে কেন সে জোর করে বিমান থেকে নামছে। তিনি প্রকাশ করেন যে তাকে ন্যাটোতে একজন কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আমি অনেক কিছু সম্পর্কে সচেতন যা অন্যরা জানে না। যখন পাইলটরা সত্য কারণ ব্যাখ্যা করার জন্য জোর দেয়, তিনি দাবি করেন সূর্যকিরণ প্রাণঘাতী হয়ে উঠেছে। প্রত্যেকেই পরের দিন সূর্যের রশ্মি থেকে দিনের শুরুতেই ধ্বংস হয়ে যাবে, এমনকি যারা তাদের বাড়িতে থাকবেন। তিনি দাবি করেন যে জাপান এবং কোরিয়া ইতিমধ্যে এটি অনুভব করেছেন, আর এই বিমান হবে সূর্যের পরবর্তী টার্গেট। যদি রশ্মি এটিতে প্রভাবিত হয়, পাইলটরা এটি বিশ্বাস করে না এবং বলে আপনি সম্ভবত পাগল। তেরেনজিও মন্তব্য করেছেন যে এটি শোনার পর আমি আপনার কাছে পাগল হয়ে যেতে পারি। আসলে যদিও আমি পাগল নই। পরে পাইলট ম্যাথিউর গুলিবদ্ধ হাত রক্তাক্ত হয়। একজন মহিলা যাত্রী, যিনি একজন চিকিৎসা পেশাদার ছিলেন, তিনি এই দায়িত্ব গ্রহণ করে এবং ঘোষণা করেন যে তিনি পাইলটকে সহায়তা করবেন। সে একটি গরম ছুরি ব্যবহার করে তার হাত থেকে বুলেটটিকে সরিয়ে দেয়। এ কারণে পাইলট অস্বস্তি বোধ করছিল এবং অন্যান্য যাত্রীরাও উদ্বিগ্ন হতে শুরু করে। তাই তিনি জানেন যে এটি সহ করতে হবে, কারণ যাত্রীদের জীবন ম্যাথিউর উপর নির্ভর করে। পরে ম্যাথিউ সবাইকে জানিয়ে দেয় যে আমরা ট্রেনজিও
যে অবস্থানে বলবে সেখানে অবতরণ করবে। আমাদের উদ্দেশ্য অবতরণ অবস্থান সত্ত্বেও ম্যাথিউ বিশ্বাস করতেন যে যুদ্ধবিমান নিঃসন্দেহ তাদের উদ্ধার করতে আসবে। তেরেঞ্জিও তাদের বন্দুকের মুখে নিয়ে গেছে বলে তারা বিমান থেকে নামিয়েছে। তবে অন্য পাইলট সিলভি বিশ্বাস করেন না যে তাদের সাহায্যে আসবে। বিপরীতে যখন অন্য যাত্রী জানতে পারে যে সূর্যের আলো মানুষকে হত্যা করেছে, তিনি এটি বিশ্বাস করেন না এবং পাইলটকেদের সন্দেহ করতে শুরু করেন এবং সমস্ত পাইলটরা তাকে মিথ্যা বলছে। ওই যাত্রীর নাম আয়োস। আরেকজন যাত্রী পরে হাজির হন যিনি ছিলেন আরবীয় একজন কাশিতে আক্রান্ত হন এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যায়। আয়োস ভান করে যে সে তাকে সাহায্য করছে, কিন্তু সে ট্রেনজির বন্দুক চুরি করে। পরে ট্রেনজিকেও বাথরুমে বন্দি করা হয় এবং অন্য পাইলটদের সত্য শেয়ার করার কথা বলা হয়েছিল। তারা আমাদের জানায় যে আমরা পশ্চিমে অবতরণ করতে যাচ্ছি। তিনি তাদের জানান যে এটি আইসল্যান্ডে অবতরণ করবে কারণ তেজস্ক্রিয় চায় আমাদের বিমান পশ্চিমে অবতরণ করুক। পুলিশ এলে তারা ট্রেনজিকেও গ্রেপ্তার করবে এবং অন্যদেরকে ছেড়ে দেবে। তিনি সূর্যের রশ্মি সম্পর্কে বলেন এবং ট্রেনজিও বিশ্বাস করেন যে সূর্যের রশ্মি মানুষকে হত্যা করছে। এদিকে অন্য যাত্রীরা মানে আছে যে তারা অদ্ভুত জিনিস দেখছেন এবং তাদের প্রত্যেকেই তাদের পরিবারের জন্য চিন্তা করতে শুরু করে। পরে পাইলট ম্যাথিউ যাত্রীকে জানান, চিন্তা করবেন না, আমি একজন অধিনায়ক হিসেবে আপনাদের দায়িত্ব নেব, আপনি সবাই আমার দ্বারা রক্ষা পাবেন। পরে এই বিমানটি পশ্চিমে পৌঁছায়। তারা আইল্যান্ডে নামতে চলছে। যখন পাইলট লক্ষ্য করলেন সেখানে প্রচুর পরিমাণে উড়োজাহাজ ফলে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট ট্রেনজিকেও বিশ্বাস করতে শুরু করেছে। যেহেতু তাদের কাছে যাওয়ার জায়গা নেই, তাই তারা ট্রেনজিকেও বিশ্রামাগার থেকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছিল যে আমি আমার সিনিয়রের কাছ থেকে এই বিষয়টি জানতে পেরেছি এবং আমি জানি না কেন এমনটি ঘটছে। আমি সূর্য থেকে দূরে ল্যান্ড করতে হবে যখন সূর্যের রশ্মি পৌঁছাতে পারে না, যে কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গিয়েছিল, বেঁচে ছিল ততক্ষণ সবে শ্বাস নিচ্ছিল, তিনি মারা যেতে চলেছেন। তবে সবাইকে বলার আগে নয় যে আমি হীরা গিয়েছিলে। নার্স তার শরীর থেকে হীরা বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা পরে স্কাইল্যান্ডে জরুরি অবতরণ করে। থিস একটি কঠিন অবতরণ ছিল এবং বিমানটি একটি প্রাচীরের সাথে সংঘর্ষের ধার প্রান্তে ছিল, কিন্তু অনেক কষ্টে কিছুক্ষণ আগেই তারা বিমান থামায়। তাদের বিমান অবতরণ করার সাথে সাথে তারা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক বার্তা এবং বিজ্ঞপ্তি পেতে শুরু করে। অনলাইনে খবর প্রচার করা হচ্ছিল এবং অর্ধেক জনসংখ্যা মারা গেছে। সূর্যের রশ্মির কারণে তাদের অর্ধেক বেঁচে আছে। এই বিমানবন্দর জনশূন্য হওয়ায় সেখান থেকে মানুষ পালিয়ে গেছে। তারা একটি অন্ধকার এলাকা খুঁজছিল যেখানে তারা লুকিয়ে থাকতে পারে। খবরে বলা হয়েছে যে সূর্য উঠলে এবং একজন ব্যক্তির বাংকারে লুকিয়ে থাকলে মারা যাবে। এই যাত্রীদের সবাইকে পশ্চিম দিকে উড়াতে হবে। এজন্য তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ব্যাগ প্রস্তুত করছিল। একজন পুরুষ তার স্ত্রীর কাছে ফিরে যেতে চায়। সে তাদের সাথে তর্ক করছিল যে আমি পশ্চিম দিকে যেতে চাই না। তাকে ফেরার অনুমতিও দেওয়া হয়েছে। কানাডা ছিল তাদের পরবর্তী স্টপ, যেখানে তারা তাদের বিমান জ্বালিয়ে দেবে। রেডিও ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর। ইন্টারনেট সিগন্যাল ঠিক হয়ে গেলে উপরন্তু তারা তাদের প্রিয়জনের শেষ বার্তা ছিল যে অনেক নোট পেতে, কারণ তাদের প্রিয়জন পরে মারা গেছে। একজন ব্যক্তি পরে তাদের জানায় যে কেন মানুষ সূর্যের রশ্মি থেকে মারা যাচ্ছে, তার জন্য গ্রহটি দায়ী। তাদের মধ্যে একজন ছিলেন জলবায়ু বিশেষজ্ঞ। তিনি সূর্যের সচ্ছলতা সম্পর্কে জানেন। তিনি দাবি করলেন যে সূর্যের চৌম্বক ক্ষেত্র প্রতি 11 বছর
একবার উল্টে যায়, কিন্তু এবার ছেলের উল্টো তীব্রতা আরও দুর্বল লক্ষ্য করা গেছে। তিনি দাবি করেন যে গামা বিস্ফোরণে সূর্যের রশ্মি পৌঁছাতে পারে এমন প্রতিটি অঞ্চলকে প্রভাবিত করেছে। এই গামা রশ্মি মানুষকে মৃত্যুর জন্য দায়ী। এই তত্ত্ব প্রমাণ করার কোনো উপায় তাদের নেই। পরে আওয়াজ একটি রিপোর্টারের মাধ্যমে জানতে পারে যে বিমানটি থাকা আরএএফ কর্মীদের সবাই সন্ন্যাসী। তারা আফগানিস্তান থেকে এসেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজ নিজ জেলায় ফিরেছিলেন। আমরা দেখি একজন সন্ন্যাসী এবং একজন বৃদ্ধ লোক বাইরে লড়াই করছে এবং এই বৃদ্ধকে মাটিতে টেনে নিয়ে যায়। এই প্রক্রিয়ায় তাকে হত্যা করে। পাইলট যখন এটি জানতে পারে, মূল পাইলট সিদ্ধান্ত নেয় সন্ন্যাসীদের কানাডায় পাঠাতে এবং সেখানে থেকে একটি নতুন ফ্লাইট নেবে। তারা অবশেষে অবতরণ করে। সূর্যোদয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। সন্ন্যাসীদের কাছাকাছি একটি স্থানীয় রেডিও ও মেরামতের দোকান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। তারা দুজনে যাত্রী নিয়ে যেতে বলে। তারা রাজি হয়ে গেলে এই বলে তারা ইয়াকুব ও জিব্রাইলকে তাদের সাথে নিয়ে আসবে। জ্যাকব এই বিমানটি সম্পর্কে সচেতন ছিলেন এবং গ্যাব্রিয়েলে এ সম্পর্কে অবগত ছিলেন না। জ্যাকব এবং গ্যাব্রিয়েল যখন সন্ন্যাসীদের সাথে যাচ্ছিলেন, জ্যাকব তাদের ঘরে তালাবদ্ধ করে। তিনিও জিব্রাইলকে সঙ্গে নিয়ে আসতে চান। গ্যাব্রিয়েল তিনি চক্রান্ত সম্পর্কে অবগত নয়। তাদের ছেড়ে যাওয়ার পর যেতে চান না। জ্যাকব প্লেনের দিকে ছুটে যায় কারণ তার কাছে পর্যাপ্ত সময় নেই গ্যাব্রিয়েলকে তার সাথে যেতে রাজি করার জন্য, সেখানে দাঁড়ানোর জন্য। এই বলে তিনি দ্রুত বিমানের দিকে এগিয়ে যান। সন্ন্যাসীরা তাকে অনুসরণ করছিল। যখন গ্যাব্রিয়েল এই শহরে চলে গেছে, জ্যাকব তারা করার সময় তাকে সন্ন্যাসীদের ছাড়াই বিমানটি টেক অফ করে। তারপর বিমানের জানলায় গুলি চালায়। এরপর কি হলো? প্লেনটি যদি লেভেলের উচ্চতায় বজায় রাখে তবে এই উলেনটি ভাঙবে না। বিমানে একটি ছেলে ছিল যে বেশ অসুস্থ ছিল। আয়স তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাই সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু তার মা তাকে সন্তানদের কাছে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে, তার সাথে কথা বলেন না। এরপরে হাইওয়েতে তারা কোথাও থেকে রেডিও সংকেত পায়। তারা হাইওয়ের কিছু যাত্রী সম্পর্কে জানতে পারে যারা জলের বাংকারের নিচে লুকিয়ে আছে। তারা এখনও জীবিত এবং পাইলট ম্যাথিউ তাদের বাঁচাতে যেতে চায়। অন্য পাইলট পরামর্শ দেন যে আমরা এমনকি পরিষ্কার নই যে এটি সঠিক তথ্য কিনা, তাই এটা ঠিক নয়। আমাদের বাঁচাতে সেখানে যাওয়া পাগলামি হবে। তেজিস্কেও সেখানে উপস্থিত হন এবং দাবি করেন যে সমস্ত সিদ্ধান্ত অধিনায়কের দ্বারা নেওয়া হবে এবং আমরা কেন করি না। তিনি অন্তর্বর্তী সভায় প্রতিটি যাত্রীকে ডাকেন। সেখানে প্রত্যেক যাত্রী ভোট দেবেন বলে নির্বাচিত ছিল এবং একসাথে সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যালার্ম বাজতে শুরু করে। এটি নির্দেশ করে যে প্লেনটি ত্রুটিপূর্ণ। তার ফলস্বরূপে বিমানটি পরীক্ষা করে। ম্যাথিউ শিখেছে যে সন্ন্যাসীরা তাদের পিছনে ফেলিয়েছিল এবং তাদের একজনের নিজের সাথে একটি ল্যান্ডিং জোন বাঁধা ছিল। তিনি সেখানে থাকলে তারা নিরাপদে অবতরণ করবেন না। ম্যাথিউ সিদ্ধান্ত নেয় যে দ্রুত বিমান চালাবে, আর এর ফলে অক্সিজেন কমে যাবে আর দ্রুত গতির কারণে সে নেমে যাবে। কিন্তু এই দৃষ্টান্ত তিনি ভুলে গিয়েছিলেন যে তাদের বিমানের কাচ ভেঙে গেছে। উড়োজাহাজ দ্রুত উড়ার সাথে সাথে জানালা ভেঙে যায়। বাতাস দ্রুত বিমানে প্রবেশ করছিল। বস্তুগুলো বাতাসের মধ্য দিয়ে উঠছিল, যা যাত্রীদের জন্য তাদের আসনে থাকা কঠিন করে তুলেছিল। ম্যাথিউ প্লেনের গতি কমিয়ে কম উচ্চতায় নিয়ে যায়। পরে জ্যাকব জানালার কাছে একটি কাঠের বোট রাখছে বলে জানা যায়, ফলে বিমানে বাতাস প্রবেশ করতে পারে না। অসুস্থ শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল। বিবেচনা করে তারা শ্বাসকষ্ট রয়েছে। এখানে আইওস একটি ধারণা পেয়েছিল শিশুটির জন্য একটি অক্সিজেনের পাইপ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এটি দেখে শিশুটির মা বিব্রত, কারণ তিনি আগেই আইওসকে অনুরোধ করেছিল যে সন্তান যেন দূরত্বে থাকে তা নিশ্চিত করতে।
ব্যতীত ছাড়া আমি কিভাবে প্লেন চালাবো এই ভেবে সে বেশ চিন্তিত ছিল। সমস্ত যাত্রী তাকে উড়ে যাওয়ার জন্য জোর দেয়। এমনকি যদি আপনারা কোনো অভিজ্ঞতা নাও থাকে তবু আপনাকে এই বিমানটি টেক অফ করতে হবে, কারণ আপনি আমাদের শেষ ভরসা। সিলভিকে কিভাবে প্লেন অবতরণ করতে হয় তা শিখতে একটি ইউটিউব ভিডিও দেখতে দেখা যেতে পারে। ভিডিওটি দেখে বেশ সহজ ছিল, কিন্তু যখন এটি টেক অফ করার কথা আসে এবং প্লেনটি অবতরণ করা হয় এটি বেশ কঠিন ছিল। সিলভি নার্ভাস হয়ে গিয়েছিল এবং যখন তারা অবতরণ করে তখন এটি এক ধরনের নরবয় অবতরণ ছিল। সৌভাগ্যক্রমে তারা ঠিকঠাকভাবে এটা করতে পেরেছিল। একজন যাত্রী এই গেট স্পাম করতে মাটিতে পড়ে যায়, কারণ গেট দিয়ে কারেন্ট প্রভাবিত হয়। তারা শিখেছে যে প্রতিটি যাত্রী প্রবেশ না করা পর্যন্ত তাদের বোতাম চিপতে হবে। বোতামটি চিপতে গুরুত্বপূর্ণ, কারণ এটি চাপা না হওয়া পর্যন্ত গেটটি খোলা থাকবে। তেজিস্কয় বলেছে যে আমি এই বোতামটি চিপতে থাকব যতক্ষণ না প্রত্যেক যাত্রী প্রবেশ করে। ত্রেনজিওর হাত সিলভি বেঁধে রেখেছিল, কারণ সে ভয়ে পায় যে সে তাদের সাথে প্রতারণা করতে পারে, যেমন সে আয়োজের সাথে করেছিল। সে তাকে বলে আপনাকে মুক্ত করা হবে যখন সমস্ত যাত্রী ভিতরে প্রবেশ করবে। তার সঙ্গে আয়োজের গাড়ি থাকা গ্রুপের সদস্যরা। ট্রেনজিরো হাত বেঁধে সিলভি এবং দলের অন্যান্য সদস্যরা প্রবেশ করে। অন্যদিকে আয়োজ তার সমস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে একটি বাঁক নেয়। তারপর সে অন্য মোড় নেয়। তিনি একটি ভিন্ন গেট দিয়ে বাঁধের বাংকারে প্রবেশ করেন, কারণ তারা একটি ভিন্ন গেট দিয়ে চলে গেছে। তাই ত্রেনজিও সেখানে একাই চলে গেছে। বাকি সব দলের সদস্যরা যখন বাংকারে প্রবেশ করছিল, অবশেষে সেনাবাহিনী তাদের সবাইকে স্বাগতম জানায়। তারা তাদের জানায় যে সবাই এখন নিরাপদ। ত্রেনজিও বাইরে একা থাকে এবং ঈশ্বরের কাছে তার অপকর্মের জন্য তাকে ক্ষমা করতে বলে। তিনি সূর্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বাকি সব যাত্রী বেঁচে থাকলেও সূর্যের রশ্মির আঘাতে ট্রেনজিও নিহত হয়। এই দিয়ে এই ছবিটি এখানেই শেষ হয়। মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।